আকসারা আর সাদি অজু করার জন্য ওয়াশরুমে ঢুকে পড়ে। সাদি জায়নামাজে আগে আর আকসারা জায়নামাজ কিছুটা পেছনে বেছানো হয়। সাদি আর আকসারা একসাথেই নামাজটা আদায় করে নেয়। সাদি নিজের নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করে। তবে আকসারা বেশ ধীরেই সালাত আদায় করছে। এশারের 15 রাকাত সালাত আদায় করতে আকসারা 40 মিনিট লেগে গেছে। আকসারা নিজের নামাজ শেষ করে সালাম ফেরাতেই সাদি ঘুরে আকসারার দিকে তাকায়। তুমি কি অন্য নামাজ পড়েছো? না তো। তাহলে এত সময় লাগলো কেন? আকসারা বেশ ধীরেই উত্তর করে। ধীরে পড়েছি তাই। সাদি এবার অবাক না হয়ে পারে না। সে এই বিষয়টা আগে অনেকবার খেয়াল করেছে। আকসারা বরাবরই ধীরে নামাজ পড়ে, কিন্তু কেন? সাদি আজ জিজ্ঞেস করে বসে। এত সময় নিয়ে পড়ো কেন? আকসারা সাদির দিকে তাকিয়ে মুচকে হাসে। আকসারার এক হাসিতে একরাশ স্নিগ্ধ আর মায়াবী জাল বিস্তার ঘটেছে মনে হলো সাদির কাছে। এত পবিত্র আর মায়াবী লাগছে তার ফুলকে। আকসারা মৃদু স্বরে বলে, আমাদের এই দুনিয়াটা ক্ষণিকের, আর এই সবের মধ্যে আমরা খুব অল্প সময় পাই আমাদের রবকে স্মরণ করার। আর ওই সময় কোনো তাড়াহুড়ো নয়, বরং নিজের রবকে স্মরণ করে তার কাছে শুকরিয়া আদায় করার। জানেন তো, আমরা শয়তানের ধোকায় পড়ে এই দুনিয়ার মোহে ডুবে যাই, কিন্তু এই দুনিয়া যে কেবল পরীক্ষা ক্ষেত্র সমতুল্য। সাদি আকসারার কথায় পাল্টা কোনো কথা বলল না। সাদি কিছুটা কৌতূহল নিয়ে আকসারাকে প্রশ্ন করে। আচ্ছা, তোমার জীবনে সবচেয়ে বেশি কাকে ভালোবাসো, ফুল? আকসারা সোজাসাপটা উত্তর দেয়। কাকে আবার? আমার রবকে। আর তারপর? সাদি নিজের কথা শেষ করে উল্টো হয়ে আকসারাকে কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ে। আকসারা মুচকি হেসে সাদির চোখের ভাঁজে আকসারা মুচকি হেসে সাদির চুলের ভাঁজে বিলি কেটে দেয়। আকসারা সাদির মুখের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে ওঠে, আমি আমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি আমার রবকে, তবে এই দুনিয়ার সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি আপনাকে। সাদি আকসারার চোখের দিকে তাকায়। নিমেষে উত্তাল সমুদ্রের সাথে গহীন অরণ্যের মিলিত হয়। তাদের এই দৃষ্টি যেন তাদেরকে আরো কাছাকাছি টানছে। সাদি মৃদু হেসে আকসারাকে বলে। এত উচ্চ স্থানে আমার ঠাঁই, আর আমি জানি না। আকসারা তপ্ত শ্বাস ফেলে বলল, কার স্থান কই তা তো জানান দিতে নেই আদিল। তাহলে অপর পাশের মানুষ তাচ্ছিল্য করে, তবে সব ক্ষেত্রে চুপ থাকাও ঠিক নয়। আকসারার কথায় সাদি ভ্রু কুঁচকে তাকায়। সে তো সারাদিন রাত এক করে বলতে থাকে। ভালোবাসি, ফুল, সেই বেলায়। আর আমি যে প্রতি মুহূর্তে বলি ভালোবাসি, ফুল। আমিও ভালোবাসি আপনাকে আদিল। সাদি হেসে ওঠে। আকসারা নিজেও হাসে। সাদি উঠে বসে। সাদি আর আকসারা মোনাজাত দেয় একসাথে। সাদি নিজের মোনাজাত শেষ করে মুখে হাত বুলাবে, এমন সময় আকসারা পেছন থেকে সাদির দু হাতের উপর হাত বুলালো। ভাবটা এমন, সাদির সমস্ত দোয়া সে নিয়ে নিল। তারপর সাদিকে কিছু করতে না দিয়ে আকসারা তাড়াতাড়ি নিজের মুখে হাত বুলায়। সাদি নিজের মুখে হাত বুলিয়ে আকসারার দিকে তাকায়। আকসারা দুষ্টুমি ভরা চাহনি সাদিকে নিজের দিকে তাকাতে দেখে আকসারা এবার খিলখিলিয়ে হেসে ওঠে। সাদি নিজেও হেসে ওঠে। সে বলবে এই মেয়ে নাকি একটু আগে সে বলবে এই মেয়ে একটু আগেও মন খারাপ করে বসেছিল, আর এখন প্রাণবন্ত হয়ে উঠেছে। সাদি নিজেও হেসে ওঠে। আর এখন সাদি আকসারার মাথার পেছনে হাত দিয়ে আকসারার কপালে শব্দ করে চুমু খেলো। আকসারা এবার মৃদু হেসে সাদির বুকে মাথা ঠেকিয়ে দেয়। সাদি আগলে নেয় তার ব্যক্তিগত ফুলটাকে। ছাদের এক কর্নারে পা নিচে ফেলে রিমি আর সামির বসে আছে। রিমি পা দোলাতে দোলাতেই খেয়াল করছে সামিরের মুখে হাসি লেপ্টে আছে। রিমি ঠিক বুঝে উঠতে পারছে না সামিরের এই খুশির কারণটা। রিমি নিজের মনের ভাবনাটাকে সাইডে রেখে প্রশ্ন করলো, কি ব্যাপার সামির ভাই, আজ এত খুশি কেন? সামির হাত বাড়িয়ে রিমির কোমর পেঁচিয়ে ধরে ওকে নিজের কাছে টেনে নেয়। রিমি, হার্ট, ফাইনালি আমি তোকে নিজের করে পাবো। সামিরের হঠাৎ হ্যাঁচকা টানে রিমি সামিরের উপর এসে পড়ে। সামিরের আহ্লাদি স্বরে রিমি ওর পেটে নিজের কনুই দিয়ে গুঁতো দিয়ে বলে, ইস, কি ঠং! বাসর করা শেষ, সবকিছু করা শেষ, আর এখন উনি বলছেন আমাকে নিজের পরে পাবে। তা শুধু বাদ রেখেছেনটা কি কিছু? রিমির গুঁতোয় সামির ব্যথায় চোখ বন্ধ করে নেয়। সত্যিই তো, সে তো বাদ কিছু রাখেনি। রিমি ঠিক যেমনই তার কাছে এসেছে তেমনই সে রিমিকে নিজের কাছে টেনে নিয়েছে। সম্পর্ক হালাল হওয়ার রিমিও কখনো বাধা দেয়নি তাকে। তবে সামির দমে যাওয়ার পাত্র নয়। সামির নিজের মুখে সিরিয়াস ভাব ফুটিয়ে বলে ওঠে, কি বলিস? এখন পর্যন্ত তো আসল কাজটাই করিনি। আসল কাজটা আবার কি? কেন, আমাদের ভালোবাসার অংশকে আনার প্রসেস। রিমি কৌতূহল নিয়ে তাকিয়েছিল সামিরের মুখের দিকে। প্রথমে সামিরের কথা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে অবুঝ মুখ নিয়ে তাকিয়েছিল। সামিরের কথা বোধগম্য হতেই রিমির কুঁচকানো ভ্রু শিথিল হলো। চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল। লজ্জায় রিমির গাল দুটো
টুকটুকে লাল বর্ণ ধারণ করেছে। রিমির লজ্জায় হাঁসফাঁস করতে শুরু করে। রিমি সামিরকে চোখ পাকিয়ে বলে, তুমি দিন দিন এমন লাগামহীন হয়ে যাচ্ছ কেন সামির ভাই? তোকে পেয়ে এমন হয়ে গিয়েছি। আমি কিন্তু তোমার বোন হই সামির ভাই। সামির চমকে রিমির দিকে তাকায়। রিমির চোখে দুষ্টুমি, ঠোঁটে দুষ্ট হাসি লেপ্টে আছে। সামির রিমিকে গম্ভীর স্বরে বলে। বাট রিমি হার্ট। রিমি তাকায় সামিরের দিকে। সামির নিজের ঠোঁট প্রসারিত করে বলে ওঠে। রিমি সামিরের গান শুনে ওর বুকে কিলঘুষি দিতে শুরু করে। সামির উচ্চ শব্দে হেসে রিমির হাত ধরে ফেলে। রিমির লজ্জায় সামিরের বুকে মুখ গুজে। কি হয়েছে রোজান? রোদেলা থম মেরে বসেছিল। রাদিমের গলার স্বর শুনে সম্বোধন ফিরে পেল। রোদেলা অবিশ্বাস্য স্বরে বলে, আপনি আমাকে সত্যি আপনার বাড়িতে বউ করে নিয়ে এসেছেন? রোদেলার কথায় রাদিম মৃদু হাসে। রাদিম রোদেলার দিকে তাকিয়ে বলে ওঠে। কেন বিশ্বাস হচ্ছে না? রোদেলা দুপাশে মাথা নাড়ায়। সব স্বপ্ন মনে হচ্ছে। তাহলে এক কাজ করি, চলো একটু আদর করে দেই। রাদিম রোদেলার কাছে এগিয়ে আসছিল, তবে রোদেলা ওকে থামিয়ে দিয়ে বলে। একদম না, কাছে আসবেন না। রাদিমের হাসি মিলিয়ে গেল। রাদিমের পাজোড়াও আপনা আপনি থেমে গেল। রাদিম ভ্রুকুচকে বলল। কেন? রোদেলা গাল ফুলিয়ে বলে ওঠে। আমাকে কষ্ট দিয়েছেন না, এখন আপনিও একটু কষ্ট পান। কি বলতে চাচ্ছ? রোদেলা তপ্ত একটা শ্বাস ফেলে নির্লিপ্ত ভঙ্গিতে বলে ওঠে। আমার অনুমতি ব্যতীত আমাকে ছুতে পারবেন না, যখন তখন কাছে আসতে পারবেন না। রাদিম রোদেলার দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলে ওঠে। বেশি হয়ে যাবে কিন্তু। হলে হবে, আমার কাছে আসা আপনার বন্ধ। যেদিন আমার মনে হবে আপনি কাছে আসার জন্য সব রকম কষ্ট পার করে এসেছেন, সেই দিন কাছে আসতে দেব। আচ্ছা ব্যাস, যা ঘুমিয়ে পড়ো। রাদিমের হঠাৎ এমন কথায় রোদেলার কিছুটা খারাপ লাগলো, তবে সে নিজের খারাপ লাগাকে গায়ে না মেখে বিছানার একপাশে চুপচাপ শুয়ে পড়ল। রাদিম নিজেও বিছানার অপর পাশে শুয়ে পড়ে। সামিরা বিছানার উপর উল্টো হয়ে শুয়ে পাজোড়া উপরের দিক করে নাড়াতে শুরু করে। সামিরা কানে ফোন ঠেকিয়ে আবেগী আদর মাখা স্বরে বলে। ভালোবাসি তো। ফোনের অপর পাশ থেকে কেউ একজন বলে ওঠে। সামিরা এবার সোজা হয়ে শুয়ে পড়ে। পাশ থেকে কোষান বুকের উপর নিয়ে নেয় সে। তা মিস্টার, শুধু ভালোবাসি বললেই হবে? পরিবারকেও জানাতে হবে নাকি বলুন তো? কবে? ফোনের ওপাশ থেকে কেউ বলে ওঠে। তাহলে এই শুক্রবারের পরের শুক্রবার চলে আসুন। সামিরা খিলখিলিয়ে হেসে ওঠে। ফোনের ওপাশ থেকে ব্যক্তিটি মুগ্ধ হয়ে প্রেয়সীর হাসি শুনছে। সামিরা খিলখিলিয়ে হেসে ওঠে। ঘুমের ঘোরে জোরে জোরে হাসির শব্দ শুনে রিমির ঘুম ভেঙে গেছে। রিমি কিঞ্চিত কপালে ভাঁজ ফেলে চোখ কচলাতে কচলাতে উঠে বসে। না, হাসির শব্দ থামার তো কোনো নাম নেই। রিমি শব্দটা কোথা থেকে আসছে তা দেখার জন্য পাশে ফিরে তাকাতেই দেখতে পায় সামিরা ঘুমের মধ্যে অদ্ভুত রকম ভাবে হাসছে। ছোট রিমির চোখ বড় বড় হয়ে গেল। রিমি ভয়ে চিৎকার দেয়। রিম চিৎকার শুনে সামিরা ধরফড়িয়ে ওঠে। এই রিমি, কি হয়েছে? সামিরাকে নিজের কাছে আসতে দেখে রিমের ভয় আরো বেড়ে গেল। রিমের চিৎকার শুনে সামিরা ঘাবড়ে যায়। সামিরা ঘুমো ঘুমো চোখে বলে। এই রিমি, কি হয়েছে বল আপুকে। রিম এবার ভয়ে কেঁদে ওঠে। রিম পেছনে যেতে যেতে সামনে আঙ্গুল তাক করে বলে ওঠে। আম্মু, ভূত। ভূত শব্দটা কর্ণকুহরে প্রবেশ করা মাত্র সামিরা চোখ থেকে ঘুম ভাব কেটে যায়। সামিরা নিজেও চেঁচিয়ে ওঠে। কি ভূত? কই ভূত? রিমের আঙ্গুল তাক করা অনুসরণ করে সামিরা পেছনে তাকায়। জানালার পর্দা বাতাসে দুলছে। কালো অভয় দেখা যাচ্ছে। সামিরাও ভয়ে চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে চিৎকার করে ওঠে। আ রিম সামিরাকে চিৎকার করতে দেখে আরো ভয় পেয়ে যায়। নিজেও চিৎকার করে ওঠে। ভূত, ভূত। রিমের 2 রুম পরে সাদির রুম। ওদের এমন চিৎকারে চেঁচামেচি শুনে আকসারা দ্রুত বেরিয়ে আসে। আকসার রুমে ঢুকে লাইট অন করে দেয়। সামিরা বিছানা চাদর খামচে ধরে বসে আছে। রিম ভয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রিমের ঠোঁট জোড়া তিত্তির করে কাঁপছে। আকসারা দ্রুত রিমকে নিজের বুকে আগলে নেয়। কি হয়েছে? আকসারাকে দেখে রিমের জানে পানি ফিরে আসে। রিম আকসারাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। রিম কাঁপা কাঁপা স্বরে বলল। বৌমনি, ভূত। একে একে কায়সার বাড়ির সবাই রুমে উপস্থিত হয়েছে। রিমের কথায় সবাই বেশ অবাকই হয়। সাদি কপালে ভাঁজ ফেলে বলে। ভূত মানে? ভূত আসবে কোথা থেকে? রিম বা সামিরা কেউ কোনো উত্তর দিল না। আকসারা বুঝলো ওরা বেশি ভয় পেয়েছে। আকসারা রিমের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে বলল। আচ্ছা শান্ত হও, কিছু হয়নি, দেখো সবাই এখানে আছে। আকসারা হাত বাড়িয়ে বেড সাইডের উপর থেকে পানি নিয়ে রিমের সামনে ধরে। নাও একটু পানি খাও। সবার মনের মধ্যেই প্রশ্ন, হয়েছে কি? যদিও আকসারা রিমকে শান্ত করতে ব্যস্ত, তাই কেউ কিছু বলছে না।
রিম শান্ত হতে আকসারা প্রশ্ন করে। এবার বলো তো রিম, কি হয়েছে? রিম আকসারার দিকে তাকিয়ে অবুঝ স্বরে বলে। বৌমনি জানো, সামিরা আপুকে ভূতে ধরেছে। রিমের কথা শুনে সবাই চেঁচিয়ে ওঠে। কি? সামিরা নিজেও হতভম্ব হয়ে গেছে। রিম কি সব বলছে? আকসারা রিমের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলে। কি সব আজে বাজে বকছো? আমি সত্যি বলছি। আকসারা রিমের দিকে তাকায়। রিম মিথ্যে বলছে বলে মনে হচ্ছে না। আর না সামিরাকে কোনো ভূতে টুতে ধরেছে। তাহলে হয়েছে কি আসলে? আকসারা মুচকি হেসে বলে। আচ্ছা, তোমার এমন মনে হলো কেন? রিম এবার নড়েচড়ে বসে। সবাই উৎসুক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রিমের দিকে। রিম আকসারার দিকে তাকিয়ে বার কয়েক চোখের পলক ফেলে বলে ওঠে। সামির আপু একটু আগে ঘুমের মধ্যে হি হি করে হাসছিল। সামির আপুর গাল দুটো টুকটুকে লাল হয়ে গিয়েছিল আর কেমন অদ্ভুত আচরণ করছিল। রিমের কথা শোনার পর সবাই অবাক হয়ে সামিরার দিকে তাকায়। সামিরা নিজেও লজ্জায় পড়ে যায়। সে তো স্বপ্ন দেখেছিল। তার মানে সে স্বপ্নের পাশাপাশি বাস্তবেও এভাবে হেসেছে। ইস, বাড়ির সবাই কি ভাবছে? সামিরা লজ্জায় হাঁসফাঁস করতে লাগলো। হাত কচলাতে কচলাতে মিনমিনিয়ে বলে ওঠে। না মানে আসলে আমি স্বপ্ন দেখছিলাম। সামিরার কথায় সবাই হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারছে না। আকসারা সামিরার দিকে ভ্রু নাচিয়ে মজা করে বলে। কাকে দেখেছো? সামিরা বিড়বিড় করে বলতে শুরু করে। বজ্জাত বেটা, সারাদিন চোখের সামনে ঘুরে এখন রাতেও স্বপ্নে আসছে। আশ্চর্য, আমি কি পাগল হয়ে যাব নাকি? সামিরার কথা আকসারা সম্পূর্ণ শুনতে পেয়েছে, তবে কিছু বলে না। সামিরা চুপচাপ বসে আছে। বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললো। রিমের ভয়টাও কিছুটা কমেছে। আকসারা রিমকে ছেড়ে উঠে দাঁড়ায়। আদিল, আপনি চলে যান, আমি যাব না আপনার সাথে। আকসারার কথায় সাদি ভ্রু কুঁচকে তাকায়। যাবে না কেন? আমি আজ রিমের সাথে ঘুমাবো। আকসারা সোজা সাপটা উত্তর দেয়, তবে তা সাদির পছন্দ হয় না। আমাকে রেখে রিমের সাথে ঘুমাবে কেন? আকসারা সাদির কথায় বিরক্তি নিয়ে তাকায়। আশ্চর্য, আপনি দেখছেন না রিম ভয় পাচ্ছে? তো তো আমি ওর সাথে থাকবো। সাদি চোখ বড় বড় হয়ে যায়। সাদির সাথে সাথে চেঁচিয়ে ওঠে। মগের বললুক নাকি? আমি বিয়ে করেছি কি একা ঘুমানোর জন্য নাকি? তুমি আমার সাথে যাবে, এটাই লাস্ট কথা। আজব, রিম ছোট মানুষ, ভয় পেয়েছে তাই ওর সাথে থাকবো। আপনি এমন বাচ্চাদের মতো করছেন কেন? সাদি আকসারার কথা কানেই তুললো না। সাদি আকসারার পরবর্তী কথা না শোনার আগে আকসারাকে কোলে তুলে নেয়। এই সবে শুনে রাখো, আমার বউকে আমি নিয়ে গেলাম। রিম বেশি ভয় পেলে ওকে একটা জামাই এনে দাও। টাটা। সাদির এহেন কাণ্ডে আকসারা লজ্জায় পড়ে যায়। করছেন কি? নামান আমাকে, আমি যাব না আপনার সাথে। সাদি নিজের রুমের দিকে পা বাড়ায়। রুমের মধ্যে ঢুকে দরজাটা লক করে দিয়ে আকসারাকে কোলে থেকে নামিয়ে দেয়। এমন করে না বউজান, চলো অনেক রাত হয়েছে, ঘুমাবো আমি। হ্যাঁ, তো ঘুমান, আমাকে নিয়ে আসলেন কেন? তোমাকে আমার বুকে না নিলে ঘুম আসে না ফুল। আকসারার রাগ যেন সপ্তম আসমানে পৌঁছে গেছে। ঢং করার জায়গা পান না? আমাকে কি আপনার ন্যাকা মনে হয়? রেগে যাচ্ছ কেন? রাগো না তো কি করব? বাচ্চা মেয়েটা ভয় পেয়েছে, কোথায় একটু বোঝাবো তা না, আপনি কি করলেন? সবার সামনে থেকে তুলে নিয়ে এলেন। ছোটদের কথা বাদ দিলাম, বাবাই, মামুনি, কাকাই, মণিমাও তো ছিল সেখানে। সে খেয়াল আছে কি ভাবলো সবাই? আমার বউকে আমি নিয়ে এসেছি, এখানে অন্য কারোর প্রবলেম তো দেখছি না। আপনি একটা জাতা, সরুন, ঘুমাবো আমি। আর আমাকে, হ্যাঁ, খবরদার আমাকে ছোবেন না। আকসারা সাদিকে পাশ কাটিয়ে বিছানায় চলে যায়, কারণ সে জানে সে বললেও সাদি তাকে রিমের কাছে যেতে দিবে না। তাই আর কথা না বাড়িয়ে ঘুমানোটাই বেটার। সাদি পেছন থেকে বলে ওঠে। 100 বার ছোঁবো, 1000 বার ছোঁবো, বারবার ছুঁয়ে দেব। আকসারা বিছানায় উল্টো ঘুরে শুয়ে আছে। সাদি আকসারার পাশেই শুয়ে পড়ে, তবে আকসারাকে কাছে টেনে নেয় না। সাদি অপেক্ষা করতে লাগলো আকসারা ঘুমিয়ে যাওয়ার। আকসারা ঘুমিয়ে যেতে সাদি হাত বাড়িয়ে আকসারাকে নিজের কাছে টেনে নেয়। সাদি আকসারার নিকাবটা খুলে দূরে কোথাও ছুঁড়ে মারে, তারপর নিজের মুখ ডুবিয়ে দেয় আকসারার ঘাড়ে। কিছু সময়ের মধ্যে সাদিও ঘুমিয়ে যায়। সাদির ভারী নিঃশ্বাস আকসারার ঘাড়ে আছড়ে পড়ছে। আকসারাও ঘুমের ঘোরে আরো একটু সাদির সাথে ঘেঁষলো। ঘুমের রাজে একসাথে পাড়ি জমায় তারা। রাগ অভিমান সবকিছু উপেক্ষা করে একে অপরের সাথে অজানায় হারিয়ে গেল। কাইসার বাড়ির ড্রয়িং রুমে কপালে ভাঁজ ফেলে সোফায় বসে আছে আকসারা। ওর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাইসার বাড়ির ছোট সদস্যরা। আকসারার সামনে মাহির আর মাহিম দাঁত বের করে হাসছে। ওদের ভাবটা এমন যেন ও কোনো অসাধ্য সাধন করে ফেলেছে। সাদি অফিসের জন্য তৈরি হয়ে নিচে নামে। শার্টের হাতা গোটাতে গোটাতে সাদি সিঁড়ি বেয়ে নিচে নামছে। চোখ তুলে সামনে তাকাতে সাদির কপালে ভাঁজ পড়ে। মাহিরের ড্রাইভার এসে একে একে গিফট বক্স আকসারের সামনে টি টেবিলটার উপর রাখছে। কয়েক মিনিটের মধ্যে আকসারের সামনে ছোটখাটো গিফট বক্সের পাহাড় তৈরি হয়ে গেল। আকসারা বিরক্তি নিয়ে ওর ভাইদের দিকে তাকায়।
মাহির আর মাহিম গর্বে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। আকছারা সমস্ত শরীর ঢাকা, শুধু সবুজ হ্যাজেল চোখগুলো দেখা যাচ্ছে। সাদি আকছারা চোখের দিকে তাকালেও নিমিষে কুচকানো ভ্রু আরো কুচকে ফেললো। সাদি দ্রুত পায়ে আকছারার সামনে এগিয়ে আসে। সাদিকে দেখে আকছারা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সাদি চোখ গরম করে মাহিরের দিকে তাকায়। মাহিরের বোধগম্য হলো না সাদির এমন দৃষ্টির মানে। মাহির ভ্রু নাচিয়ে ইশারা করলো। কি হয়েছে? সাদি মাহিরের মাথায় হালকা চাপড় দিয়ে বিরক্তি নিয়ে বলে, এগুলোতে কি আছে? বনু যা চেয়েছে তাই রয়েছে। বউ, তুমি চেয়েছো এগুলো? আকছারার ইচ্ছে করছে নিজের কপালে নিজেই বাড়ি দিতে। কোন দুঃখে বলতে গিয়েছিল কাল রাতে এই কথা। মূলত কাল রাতে মাহির আর মাহিম দুজনেই আকছারাকে জিজ্ঞেস করেছিল তার কি লাগবে। উত্তরে আকছারা বলেছিল এমন কিছু যা তার পছন্দ। আর আজ সকাল হতে না হতেই ওর ভাইরা গিফট নিয়ে হাজির। তবে এতে কি হয়ে রয়েছে তা আকছারার অজানা। অজানাই থাক, এত কিছু কি এনেছে? তার যা পছন্দ শুনে কি সব পছন্দের জিনিস নিয়ে এসেছে নাকি? এমনই তো মনে হচ্ছে। সাদি উত্তরের আশায় আকছারার দিকে তাকিয়ে আছে। আকছারা গিফট থেকে চোখ সরিয়ে সাদির দিকে তাকিয়ে দুপাশে মাথা নাড়ায়। পাগল আপনি! এত কিছু আনতে বলেছি নাকি আমি? সাদির কথায় আকছারা বিরক্তি নিয়ে তাকায়। সাদি গম্ভীর স্বরে বলে, তুমি না বললে ওরা এত কিছু কি এমনি এমনি এনেছে নাকি? আকছারার কথায় মাহির তড়িঘড়ি করে বলে, আশ্চর্য তো! আমাকে ভাইয়া জিজ্ঞেস করেছে তোর কি চাই, উত্তরে বলেছিলাম যা আমার পছন্দ। এখন ওরা যদি আমার পছন্দের সব জিনিস উঠিয়ে নিয়ে আসে, এটা কি আমার দোষ নাকি? আকছারার কথায় মাহির তড়িঘড়ি করে বলে। সব প্রয়োজন ছিল বনু। আকছারার চোখ বড় বড় হয়ে গেল। আকছারা দ্রুত দুপাশে মাথা নেড়ে বলে। না! সাদি গিফট বক্সের দিকে তাকায়, তারপর চোখ সরিয়ে মাহিরকে জিজ্ঞেস করে, কি এনেছিস? বনুর তো আতর পছন্দ, তাই বিভিন্ন দেশ থেকে ইম্পোর্ট করে বিভিন্ন ব্র্যান্ডের আতর আনিয়েছি। আকছারা মৃদু স্বরে বলে। তাই বলে এতগুলো? মায়ের দুপাশে মাথা নেড়ে মুচকি হেসে জবাব দেয়। হ্যাঁ, তোর পছন্দের জেসমিন ফুল আর টিউব রোজ ফ্লেভারের সব। আকছারা চোখ চিকচিক করে উঠল। মানে সব আমার পছন্দের? হ্যাঁ। বাহ, আমাকে তো বোন মনেই করিস না তোরা, আজ প্রমাণ পেলাম। রোদেলার কথায় মাহির ভ্রু কুচকে তাকায়। এমনভাবে বলছিস কেন রোদেলা? মাহিরের কথায় রোদেলা কপালে ভাঁজ ফেলে তাকায়। মাহির আঙ্গুল তুলে কাউন্ট করে শুরু করে। 1 2 3। মাহিরের কাউন্ট করা শেষ হতে কাইসার বাড়ি সদর দরজা দিয়ে প্রবেশ করলো রুদ্র। রুদ্রকে দেখা মাত্র আকছারা নিজের নিকাব নামিয়ে নিজের দৃশ্যমান হওয়া চোখ দুটোকেও ঢেকে ফেললো। রোদেলা অবিশ্বাস্য চাহনি নিয়ে বলে ওঠে, ভাইয়া! রোদেলা আর এক মুহূর্ত দেরি না করে দৌড়ে ছুটে গিয়ে রুদ্রকে জড়িয়ে ধরে। রোদেলা ভাইকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। রোদেলা কান্নারত কণ্ঠে বলে ওঠে, তুই এসেছিস? আমি তো ভেবেছিলাম তুইও আব্বুর মতো রাগ করে আমার সাথে আর কথা বলবি না। রুদ্র মুচকে হাসে। আমার বোনের ওপর আমি কখনো রাগ করেছি? কান্না থামাও রোদেলা। আব্বু আম্মু অনেক রেগে আছে আমার উপর, তাই না? রুদ্র আহ্লাদি স্বরে বলে। কেউ রেগে নেই, তুই সুখে শান্তিতে থাক, তাহলেই আমরা খুশি। রোদেলা এটা ওটা বলছে আর প্রতিবার রুদ্র আহ্লাদি স্বরে বোনকে বুঝাচ্ছে। রুদ্র ও রোদেলা চোখের পানি মুছে দেয়। রুদ্র অনুভব করছে এক অদ্ভুত অনুভূতি, যেন ওর খুব স্পেশাল কেউ ওর আশেপাশে রয়েছে। তবে এরকম মনে হওয়ার কারণটা খুঁজে পেল না সে। হয়তো বোনকে দেখে এমন মনে হচ্ছে। রুদ্র চোখ ঘুরিয়ে এক নজর কায়সার বাড়ির সবাইকে দেখে নিল। রুদ্রের দৃষ্টি গিয়ে আটকায় আকছারার উপর। নিমেষে রুদ্রের চোখের সামনে ভেসে উঠল মাহিমার কান্নারত মুখটা। কাল রাতে মেয়েটা তাকে জড়িয়ে ধরে অবুঝ বাচ্চাদের মতো করে কেঁদেছে। রুদ্র চাইলো আকছারার দিক থেকে ঘৃণা মিশ্রিত দৃষ্টি নিয়ে সরিয়ে ফেলতে, তবে সে ব্যর্থ হলো। তুমি তাহলে আমার বর্মার হঠাৎ উদ্দেশ্য হওয়া মেয়ে? রুদ্রের সঙ্গে কথা বলার ইচ্ছা বা আগ্রহ কোনোটাই নেই আকছারার। তবে রুদ্রের ব্যঙ্গ করার কথা বলাটা ওর গায়ে লেগেছে। রুদ্র যাতে ওর সাথে দ্বিতীয়বার কথা বলতে না আসে, তাই সে বিরক্তি আর ঝাঁঝালো স্বরেই বলল, আপনার প্রথম এবং শেষ পরিচয় আপনি আমার আপনি আ- আপনার প্রথম এবং শেষ পরিচয় আপনি আমার জন্য পরপুরুষ। তাই আপনার জন্য বেটার হবে আমার সাথে না বলা। দ্বিতীয়বার আমার সাথে কথা বলার মতো বোকামি করবেন না। আমার স্বামী আমার জন্য কয়েক সেকেন্ডে কাদা মাটির মতো নরম হয়ে যেতে পারে, আবার এই মানুষটাই আমার জন্য কয়েক সেকেন্ডে মন্দর কাটার মতো বেদনাদায়ক হয়ে উঠতে পারে। রুদ্র থতমত খেয়ে গেল।
ওর ধারণা ছিল না আকসারা ওর সাথে এভাবে কথা বলবে। আকসারা বিরক্তি নিয়ে পুনরায় কিছু বলবে, তখন তাদের মধ্যে রাইমা বেগম এসে হাজির হয়। রাইমা বেগম ফুড বক্সের বাটিটা আকসারার হাতে ধরিয়ে দিয়ে বলে, নাও খেয়ে নাও তো। আকসারা শান্ত হয়ে গেল। আকসারা রাইমা বেগমের কাছে বায়না ধরে বলে, মণিমা আমি এখন খাবো না। রাইমা বেগম আকসারার নিকাবের উপর হাত রেখে আহ্লাদি স্বরে বলে, জেদ করো না লক্ষ্মীটি, খেয়ে নাও। আকসারা খাবারের বাটি থেকে চোখ ঘুরিয়ে রোদেলার মলিন মুখের দিকে তাকায়। আকসারা দীর্ঘশ্বাস ফেলে বলে ওঠে, মণিমা তুমি কি রোদেলা আপুর উপর রেগে আছো? রাইমা বেগম এক নজর রোদেলার দিকে তাকায়, তারপর ছোট্ট করে উত্তর দেয়, না। তাহলে কথা বলো না কেন? আকসারার কথায় রাইমা বেগম কম্পিত স্বরে বলে, আমরা আমরা যখন আমাদের খুব কাছের কারো কাছে আঘাত পাই, উপর পাশের মানুষটাকে সেই আঘাতটাই ফিল করাতে হয়, যাতে সে বুঝতে পারে তার দেওয়া কষ্টটা কতটা, পাশের মানুষটা কতটা ক্ষতিগ্রস্ত হতে। রাইমা বেগম রোদেলার গালের উপর নিজের অন্য হাত রেখে আহ্লাদি স্বরে বলে, আমার তোর উপর কোনো রাগ নেই রে মা, তবে তোকে দেখলে আমার বারবার আমার ছেলের অপকর্মের কথা মনে পড়ে আর মেজাজটা খারাপ হয়ে যায়। আমাকে সময় দে একটু, আর এই সময়ের মধ্যে যদি খারাপ ব্যবহার করে থাকি তাহলে নিজের মা মনে করে মাফ করে দিস, কেমন? রাইমা বেগমের কথায় রোদেলার চোখে পানি আসে। এটা কষ্টের নয়, আনন্দের। রোদেলা রাইমা বেগমের হাতের উপর হাত রেখে শক্ত করে চেপে ধরে বলে, আমি একটুও কষ্ট পাইনি। মা। রাদিমের ডাক শুনেও না শোনার মতো করে পাত্তা না দিয়ে রাইমা বেগম তড়িঘড়ি বলে ওঠে, আমার কাজ আছে। আর সারা এটা সম্পূর্ণ ফিনিশ করবে। সাদি টেবিলে বসো, তোমার খাবার দিচ্ছি। মাহির, তোমরাও আসো। রাইমা বেগম সেখানে আর এক মুহূর্ত থাকলো না। সাদি রাদিমের পিঠে হাত রাখে। রাদিম অসহায় চোখে তাকায় সাদির দিকে। সাদি ওকে আশ্বাস দিয়ে বলে ওঠে, প্যারা নিস না, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে, দেখে নিস। রাদিম মুচকি এসে বলে, ইনশাল্লাহ। সাদি সবাইকে তাড়া দিয়ে বলে, মাহির চল, খাবার খাবি। ফুল, তুমি কিন্তু এটা সম্পূর্ণ ফিনিশ করবে। আমি কিন্তু খাবার খেয়ে এসে চেক করব। আকসারা ছোট্ট করে উত্তর দেয়। আচ্ছা। সবাই চলে গেল ডাইনিং টেবিলের দিকে। আকসারা সোফায় বসে পড়ে। খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই, তবে না খেলে সবাই মিলে বকা শুরু করবে। আজকে তো আবার তার ভাইয়ের সাথে আছে। তোমাকে এই ছেলেকে বিয়ে করতেই হবে। কোনো কথা ছাড়াই হঠাৎ এহেন কথা শুনে সামিরা কপালে ভাঁজ ফেলে আজব, হঠাৎ করে এইসব বলবে আর আমি বিয়ে করে নেব নাকি? বলে। সামিরার কথা থোড়াই কেয়ার করে কায়সার বাড়ির কেউ। সামিরা অনেকবার বোঝানোর চেষ্টা করেও পারছে না। সব শেষে আদনান কায়সার বলে ওঠে, এই বিয়ে তোমাকেই করতে হবে, অন্যথায় তুমি সারা জীবনের জন্য আমার ত্যায্য কন্যা হবে। ব্যাস, আদনান কায়সারের এই একটা কথাই সামিরাকে শান্ত করে দেয়। রিমি আর রিকা মিলে সামিরাকে লাল বেনারসি পরিয়ে দিল। সামিরা আয়নার দিকে তাকায়, চোখের কার্নিশ দিয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। সামিরা আয়নার দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, কে বলেছে কে বলেছে কাফনের কাপড় শুধু সাদা হয়? মাঝে মাঝে কাফনের কাপড়ও লাল হয়। অতঃপর সমস্ত ধৈর্যের বাঁধ ভেঙে অন্তিম ক্ষণ এলো। সামিরাকে কবুল বলতে বলা হলো। সামিরার পাশে কে বসে আছে তা দেখার মতো ইচ্ছে তার নেই। সামিরাকে বারবার কবুল বলতে বলছে সবাই। সামিরা ঢোক গিলে নিজেকে সামলানোর চেষ্টা করে, তবে গলার মধ্যে কাটার মতো কি যেন বিঁধছে। সামিরার সামনে তাকায়। কাঙ্ক্ষিত মানুষটাকে দেখে সামিরার ঠোঁটে মৃদু হাসি ফুটে ওঠে। তবে এই হাসি দীর্ঘস্থায়ী হলো না। হবে কিভাবে? এই মানুষটা যে তার না, সে তো একপাক্ষিক ভালোবেসেছে। কখনো কাউকে জানায়নি, আর না জানতে দিয়েছে। আর সেই বা কখনো কল্পনা করেছে নাকি তার এভাবে বিয়ে হবে? সামিরা চোখ বন্ধ করে একদমই বলে ওঠে, শখের পুরুষকে ছেড়ে অন্য পুরুষের জন্য লাল কাফনের শাড়ি পরে অন্য পুরুষকে নিজের স্বামী বলে কবুল করিলাম। সামিরা কবুল বলা কর্ণকোহরে প্রবেশ করা মাত্র ভিড় থেকে কেউ একজন বলে ওঠে, কেন মীরা, কেন? আমার জন্য কি একটু অপেক্ষা করা যেত না? আমাকে একটু সময় দেওয়া যেত না? মাহিম প্রচন্ড রেগে আছে রাকিবের উপর। কারণটা জানা নেই। রাকিবের আসলে হয়েছে কি? একটা নির্জন মাঠে মাহিম রাকিবকে ডেকে এনে গাছের সাথে ঝুলিয়ে দিয়েছে। রাকিব হতভম্ব, বাকরুদ্ধ আর বিস্ময়কর দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে ওর দিকে। তবে সে সবে কোনো পাত্তা দিচ্ছে না মাহিম। মাহিমের চোখ দুটো লাল হয়ে আছে, হাতের ভেন্স দেখা যাচ্ছে, মুখও প্রচন্ড লাল।
রাকিব শুধু বোকার মতো তাকিয়ে থেকে ওর কাহিনী দেখছে। মাহিম একটা মোটা লাঠি হাতে তুলে নেয়। মাহিম ধীর পায়ে রাকিবের সামনে এগিয়ে যায়। এত সময় কোনো প্রতিক্রিয়া না করলেও এবার রাকিব ঘাবড়ে গেল। ও তো ভেবেছিল হয়তো মাহিম মজা করছে, কিন্তু এখন বিষয়টা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। আরে আমার উপরে এমন রেগে আছিস কেন? কোনো সমস্যা হলে বল, সরাসরি কথা বলি। রাকিবের কথায় মাহিমের রাগ আরো বেড়ে গেল। মাহিম দাঁতে দাঁত খিচে রাগান্বিত স্বরে বলে ওঠে, সরাসরি কথা বলা? মাই ফুট! আমার কাছ থেকে তোমার সব কেড়ে নিতে না তোর লজ্জা করলো না? মাহিম তুমি থেকে তুই সম্বোধন করায় রাকিব বুঝলো ব্যাপারটা গুরুতর। তবে কথা হচ্ছে সে তো কিছু করেনি, তাহলে মাহিম কিসের কথা বলছে? রাকিব বিরক্তিকর চাহনি নিয়ে তাকায় মাহিমের দিকে। আরে ভাই, কি কেড়ে নিয়েছিস? এমন ভাব করছিস আমি তোর বউকে নিয়ে নিয়েছি। রাকিবের কথাটা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। মাহিমের রাগকে আরো বাড়িয়ে তুললো। মাহিম রক্তচক্ষু নিয়ে তাকিয়ে ব্যাস শক্ত গলায় বলল, তার মানে তুই ওকে আগে থেকে চাইতি? রাকিব হতভম্ব হয়ে গেল। সে কাকে চাইতো? মাহি তাদের বন্ধু। সে সুবাদে মাহিমকে দীর্ঘ সময় ধরে চেনে। তুই তুকারি তো দূর, কখনো উঁচু গলায় কথা বলেনি তাদের সাথে। সবসময় মাহিরের মতো তাদেরকেও সম্মান দিয়ে কথা বলেছে। মাহিম রাকিবের সামনে এসে দাঁড়ায়। মাহিমের ভাবভঙ্গি স্পষ্ট বলে দিচ্ছে ও রাকিবকে মারবে। রাকিব অসহায় মুখে তাকিয়ে আছে। কি করবে, কিভাবে করবে, কিছুই বোধগম্য হচ্ছে না। এই হচ্ছে কি এখানে? মাহিমের গলার স্বর শুনে মাহিরের গলার স্বর শুনে মাহিম থেমে যায়। রাকিব যেন জানে প্রাণ ফিরে পেল। একে একে এখানে সাদি, সামির, রাদিম, সাইফ, অর্ণব, কাবির সবাই এসে হাজির। মাহিমের হাতে লাঠি দেখে সাদি মাহিমকে বলে ওঠে। মাহিম, এটা ফেল। মাহিম ওদের কথায় কান দিয়ে সামনে এগিয়ে যায়। মাহিমকে এগিয়ে যেতে দেখে সাদি দ্রুত পায়ে এগিয়ে ওকে থামিয়ে দেয়। মাহিমের হাত থেকে লাঠি টেনে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। সাদি মাহিমের দুবাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলে, কি করছিলে? কি এসব? ও আমার কাছ থেকে আমার সব কিছু কেড়ে নিয়েছে, বাঁচতে দেব না ওকে আমি। কণ্ঠ রাগ আর ক্ষোভ প্রকাশ পাচ্ছে। মাহিরা সবাই মিলে রাকিবকে গাছ থেকে নামিয়ে নেয়। মাহিমের কথা শুনে সাদি রাকিবের দিকে তাকিয়ে প্রশ্ন করে। কি কেড়ে নিয়েছিস তুই? রাকিব পুনরায় মজার ছলে বলে ওঠে। মাহিমের বউ। মাহিম রাকিবের দিকে তেড়ে যায়। সাদি আর মাহির মিলে ওকে আটকে রাখে। যদিও রাগের কারণে মাহিমকে আটকানো বেশ কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, রাকিব কিছুটা পিছিয়ে যায়। এমনিতেই রেগে আছে, তার উপর তার মজার ছলে বলা কথা আগুনে ঘি ঢালার কাজ করেছে। ওরা দেখা গেল সত্যি সত্যি তাকে মাইর খেতে হবে। মাহিম রাকিবকে হাতের নাগালে না পেয়ে চেঁচিয়ে বলে ওঠে। ব্রো, আই উইল কিল ইউ। মাহিমের কথায় রাকিব ফিক করে হেসে ওঠে। মাহিমের রাগ তিত্তির করে বাড়ছে। সাদি ওদের এমন আচরণে কোনো মানে খুঁজে পেল না। সাদি মাহিমকে কিছুটা গম্ভীর স্বরেই বলে, শান্ত হ, বাচ্চাদের মতো আচরণ করছো কেন? আর ও তোমার বউকে নিয়ে নিয়েছে মানে কি? মাহিম সাদি আর মাহিরের হাত থেকে নিজেকে ছাড়িয়ে গা ছাড়া দিয়ে বলে ওঠে। চলে যাও তোমরা। ও আমার পিয়ুষের দিকে হাত বাড়িয়েছে, ওকে আমি জ্যান্তই পুঁতে দেব। মাহিমের কথায় সবাই অবাক হয়ে গেল। এ ছেলে কি পাগল হয়ে গেছে? কাবির সবসময় ফাজলামো করলেও আজ সে আর মজা করলো না। কাবির মাহিমকে উদ্দেশ্য করে বলে, মাহিম, হচ্ছে কি এসব? এমন আচরণ করছো কেন? পাগল হয়ে গেছো? সমস্যা কোথায় তোমার? মাহিম এবার উঁচু গলায় বলে ওঠে। হ্যাঁ, পাগল হয়ে গিয়েছি। ও আমার চোখের সামনে আমার পিয়ুষীকে বিয়ে করে নিয়েছে, আমি ওকে বাঁচতে দেব না। মাহিমের কথা শুনে সবাই সন্ধিহান দৃষ্টিতে তাকায় রাকিবের দিকে। রাকিব নিজেও মাহিমের কথা শুনে হকচকিয়ে ওঠে। সে কখন বিয়ে করলো? রাকিব মাহিরের দিকে তাকিয়ে অবাক আর বিস্ময়কর চিত্তে বলে ওঠে। এই মাহির, তোর ভাই পাগল হয়ে গিয়েছে, একে ভালো ডক্টর দেখা। আমি ভাই পিওর সিঙ্গেল, আমার চরিত্রে তোর ভাই কালে ছিটাচ্ছে। আমি কিন্তু এটা কিছুতেই বরদাস্ত করব না, বলে দিলাম। রাকিবের কথায় মাহিম তেতে ওঠে। ইহ, চোরের মায়ের বড় গলা। অন্যের প্রিয়সীকে বিয়ে করার সময় মনে ছিল না, এখন সাধু সাচ্ছ? ভাই, তুই আমাকে বলবি তোর প্রিয় স্ত্রীকে আমি কবে বিয়ে করলাম? কেন, কাল রাতে? মাহিমের কথা এবার সবাই আরেক দফা অবাক। অর্ণব মাহিমের দিকে কিঞ্চিত কপালে ভাঁজ ফেলে বলে, পাগল হয়ে গেছিস? কাল রাতে তো ও কেসের সাথে বাইরে ছিল,
তাহলে ও তোর প্রেয়সীকে বিয়ে করলো কিভাবে? কিভাবে আবার? স্বপ্নে। সরলভাবে স্বীকারোক্তি। উপস্থিত সকলের মাথায় বজ্রপাত ঘটে। সবাই একসাথে অবিশ্বাস্য স্বরে চেঁচিয়ে ওঠে। কি? সবাই অবাক হয়ে মাহিমের দিকেই তাকিয়ে আছে। মাহির নীরবতা ঠেলে বলে ওঠে। মানে তুই স্বপ্ন দেখে রাকিবকে তুলে এনেছিস? মাহিম ঘাড় কাত করলো। যার অর্থ হ্যাঁ। রাকিব মাহিরের দিকে তাকায়। মাহির ওর চাহনি স্পষ্ট বুঝতে পারছে। এখানে যদি তার ভাই না হয়ে অন্য কেউ হতো তাহলে ওর বাকি বন্ধু মাহিমকে মেরে আধমরা করে ফেলতো, কিন্তু বন্ধুত্বের খাতিরে ওরা সবাই শান্ত ছিল। এখন এখন কি বলবে? মাহির অসহায় চোখে তাকায় সাদির দিকে। সাদি এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাহিরের দিকে। শুধুমাত্র স্বপ্নে দেখে একটা লোককে এভাবে মারতে চেয়েছে? সাদি মাহিমের দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলে বলে। তোমার বনুকে কল করে বলো আমি তোমার জন্য এখানে এসেছি, বলো ফাস্ট। সাদির কথায় মাহিম ভ্রু কুঁচকে তাকায়। আমি কি বলবো? কি আবার? তুমি রাকিবকে তুলে এনেছো? মাহিমের কুচকানো ভ্রু আরো কুচকে ফেলে বলে। আমি বনুকে এসব বলবো কেন? আচ্ছা তোমার বলা লাগবে না। আমি কাল স্বপ্নে দেখেছি তোমার বোন আমাকে রেখে চলে গিয়েছে। আমার এখন ওকে ঘরে বন্ধ করে রাখা উচিত, তাই না? মাহিমের প্রথম থেকে মেজাজ তুঙ্গে। তার মধ্যে সাদির এই কথাটা ওর রাগকে আরো বাড়িয়ে দিল। জানে মেরে ফেলবো আমার বোনকে কষ্ট দিলে। এতক্ষণ শান্ত হয়ে থাকা সাদি এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না। সাদি মাহিমের কলার চেপে ধরে উঁচু গলায় বলে ওঠে। তাহলে তুই কোন সাহসে আমার বন্ধুকে ডেকে এনে মারার জন্য লাঠি তুলেছিস? সাদির বন্ধুরা সবাই দ্রুত এগিয়ে এসে সাদির হাত থেকে মাহিমকে ছাড়ানোর চেষ্টা করছে, তবে সাদির সাথে ওরা পেরে উঠতে পারছে না। রাকিব সাদির হাত মাহিমের কলার থেকে সরাতে চাইছে, তবে সাদি শক্ত করে চেপে ধরায় কিছুতেই সরাতে পারছে না। সাবি সাদির উদ্দেশ্যে বলে। সাদি শান্ত হ। সাদি ওদের সবাইকে ঝাড়া দিয়ে সরিয়ে দেয়, ঝাঁঝালো স্বরে বলে। সর, একটাও কথা বলবি না কেউ। ওর সাহস থেকে অবাক না হয়ে পারলাম না। ওকে বারবার বারণ করার পরেও আমার সামনে ও রাকিবকে মারার জন্য তেড়ে যায়। মাহিম নিজের ভুল স্বীকার না করে উল্টো বলে ওঠে। ব্যাস করেছি, স্বপ্নে হোক আর বাস্তবে। আমার নিরুপাখির দিকে যে হাত বাড়াতে চাবে তাকে আমি খুন করে ফেলবো। মাহির ভাইয়ের এমন আচরণে হতভম্ব হয়ে গেছে। মাহিম হচ্ছে কি এইসব? মাহিরের কথায় মাহিম কিছুটা শান্ত হয়। মাহিম এবার কিছুটা উঁচু গলায় বলে উঠে। আমি সবাইকে বলে রাখলাম আমার আর আমার নিরুপাখির মধ্যে যে আসবে তার অস্তিত্ব বিলীন করে দিব। সামিরার কথা আসতে সাদির রাগ তিত্তির করে সপ্তম আসমানে পৌঁছে গেছে। মাহির সাদির উদ্দেশ্যে বলে ওঠে। সাদি ভাই শোন। সাদি মাহিরের দিকে তাকিয়ে শাসিয়ে বলে ওঠে। তোর ভাইকে সামলা, আমি কিন্তু ওকে শেষ করে ফেলবো বলে দিলাম। ও সাহস কত বড়, ও আমার বোনের দিকে হাত বাড়িয়েছে। কেন? হাত তো তুমি আমার বোনের দিকেও বাড়িয়েছ। আমি বা আমার ভাই তো কিছু বলিনি। আকসার সাথে সামিরার তুলনা করবি না বলে দিলাম। হাজারবার করব, আমি তোমার বোনকে না পেলে তোমার কাছেও আমার বোনকে রাখবো না। মাহিমের কথায় সাদি তাচ্ছিল্য হেসে ওঠে। তোর কথায় তোর বোন আমাকে ছেড়ে দেবে? আমার এক কথাই যথেষ্ট, আমার বোন তোমার দিকে পিরো তাকাবে না। কায়সার বাড়ির সব ছোট সদস্যরা মিলে চৌধুরী বাড়িতে যাবে। আকসারা রেডি হয়ে গেছে। এমন সময় সাদির ফোনে কল আসে। সাদি সামির আর রাদিমকে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যায়। আকসারা জিজ্ঞেস করেছিল, কোথায় যাচ্ছেন? উত্তরে সাদি জানিয়েছে এসে বলবে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে সাদি এদের আসার খবর নেই। আকসারা রেডি হয়ে বসে আছে, চরম বিরক্তি সে। আকসারা উঠে দাঁড়ায়, উদ্দেশ্য নিচে নামবে। এমন সময় ঘরে প্রবেশ করে সাদি। সাদির চোখে মুখে রাগ আর অস্বস্তি মিশ্রিত ভাব। আকসারা সাদিরকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে অবাক হয়। একে একে রুমের মধ্যে মাহির, মাহিম, সামির আর রাদিম প্রবেশ করে। আকসারা ভ্রু কুঁচকে তাকায় সাদির দিকে। সাদি আকসারার কথায় উত্তর না দিয়ে বলে। কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? তুমি চৌধুরী বাড়িতে যেতে পারবে না। আমি বারণ করেছি, তাই যাবে না। আকসারা অবাক হয়ে সাদির দিকে তাকায়। আশ্চর্য তো, রেডি হয়ে বসে আছি আর এখন বলছেন যাব না, এটা কেমন কথা? আকসা, মুখে মুখে এত কথা বলছো কেন? আকসারা ভ্রু কুঁচকে তাকায়। আপনি আমার সাথে মিসবিহেভিয়ার করছেন। মিসবিহেভিয়ারে দেখেছো কি? আজ যদি তুমি চৌধুরী বাড়িতে যাও তাহলে। সাদি নিজের কথা সম্পূর্ণ না করে থেমে গেল। আকসারা উৎসুক কণ্ঠে বলে ওঠে। তাহলে কি? সাদির দৃষ্টি সরিয়ে নেয়। আকসারা সাদিকে পুনরায় প্রশ্ন করে। থেমে গেলেন কেন বলুন? সাদি ফুস করে শ্বাস ফেলে বলে ওঠে। তাহলে তোমার জন্য কায়সার বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ।
আকসারা অবিশ্বাস্য দৃষ্টি নিয়ে তাকায় সাদির দিকে। আদিল, আকসারা পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে, মাথা ঘুরছে, চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছে। আকসারা নিজের কানকেও বিশ্বাস করাতে পারছে না। সাদি ওকে এই কথা বলেছে। বনু, মাইমের গলার স্বর শুনে আকসারা নিজেকে সামলে নেয়। আকসারা নিজের ভাইয়ের দিকে তাকায়। তোমরা কি বলো? মাইম নিজের জায়গা থেকে বলে ওঠে। আমি বলবো চল আমার সাথে। মাহির আকসারার উদ্দেশ্যে বলে। বনু যা সিদ্ধান্ত নিবি বুঝে শুনে নিবি। সামির অসহায় চোখে তাকায় আকসারার দিকে। বৌমনি, ভাইয়া রাগের মাথায় এসব বলেছে। তুমি ভাইয়াকে সময় দাও, দেখবে ও নিজে তোমাকে এই বাড়িতে নিয়ে গেছে। সামিরের কথায় আকসারা কানে তোলে না। আকসারা শক্ত গলায় বলে। আমার যা সিদ্ধান্ত নেয়ার আমি নিয়ে ফেলেছি। রাদিম উৎসুক কণ্ঠে বলে। কি সিদ্ধান্ত নিলে? আকসারা এক নজর তাকায় সাদির দিকে, তারপর চোখ সরিয়ে আগের চিত্তেই বলে ওঠে। আমি আর থাকবো না এই বাড়িতে, আর না এই বাড়িতে ফিরবো। সাদির বুকটা ধক করে ওঠে, তবে সে জানে এই মুহূর্তে আকসারাকে লাই দেয়া ঠিক হবে না, তাই উল্টো বলে ওঠে। একবার এই বাড়ির চৌকাট মারালে দ্বিতীয়বার কিন্তু ফেরার কোনো অপশন থাকবে না। আকসারা সাদির কথা থোড়াই কেয়ার করে। আকসারা নিজের আগে থেকে গোছানো লাগেজ মাহির আর মাহিমের হাতে ধরিয়ে দেয়। আকসারা সাদির দিকে তাকিয়ে কাপা স্বরে বলে। আলবিদা।